আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 7 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আম্মু বলল, কয়েকদিন আগে ওই মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। আমি বললাম, ওই মেয়েকে? কার কথা বলছো? আম্মু বলল, আরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। আমি বললাম, আচ্ছা বলো তারপর কি হয়েছিল। আম্মু বলল, কয়েকদিন আগে আমাদের এখানে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল, মনে আছে? আমি বললাম, মনে আছে, কিন্তু কেউ আজ পর্যন্ত এই চোরকে ধরতে পারে নাই। আম্মু বলল, ওই চোরকে জানিস? এই রিয়া। আমি বললাম, এই রিয়াটা আবার কে? আম্মু বলল, যে আমার বৌমা হবে, যিনি বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি চোখ বড় বড় করে বললাম, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক ডাকাতি করেছে? এটা একদম অবিশ্বাস্য। আম্মু বলল, এটাই সত্যি, আর তুই তো জানিস আমি যেই কেস হাতে নেই এর সমাধান করেই ছাড়ি। আমি বললাম, তো ওকে তুমি আজ পর্যন্ত ধরতে পারলে না কেন? আম্মু বলল, সেই দিন ব্যাংকের ভেতরে খোঁজ নিতে গিয়েছিলাম, তখন ওই রিয়াও ছিল সেখানে। কি জানি কি দরকার ছিল ওর। পরে আমার কানের কাছে এসে বলে, এই ব্যাংক ডাকাতি আমি করেছি, যদি পারেন আমাকে ধরে দেখান। আমি বললাম, এরপরেও তুমি ওকে ধরতে পারলে না? আম্মু বলল, ও যখন ব্যাংক ডাকাতি করেছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না, এখন তো দেশের সেবা করে, আর ওর বিরুদ্ধে আমি সব প্রমাণ জোগাড় করতাম, কিন্তু করি নাই কেন জানিস? ওর 3টা এতিমখানা আছে। আমি বললাম, সত্যি নাকি? আম্মু বলল, এজন্যই তো আমি ওর পিছনেও ছেড়ে দিয়েছি। যাই বলিস না কেন, মেয়েটার কিন্তু মনটা অনেক ভালো। আমি বললাম, বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ করে ওকেই কেন বউ করার সিদ্ধান্ত নিলে? আম্মু বলল, ওর মাঝে কি দেখেছি আমি জানি না, কিন্তু ওর ভেতরে যে সাহস আছে কোনো কিছুই ভয় করে না। ও যদি তোর বউ হয় তাহলে তোর কপাল খুলে যাবে। আমি বললাম, বুঝেছি, আমাকে মারার সব প্ল্যান বানিয়ে রেখেছো, এখন শুধু আমি ধরা দিব, তাই না? আম্মু বলল, ওর বাবার সম্পর্কে কিছু জানিস? আমি বললাম, আবার ওর বাবার সম্পর্কেও জানতে হবে? আম্মু বলল, ওর বাবা জানে না তার মেয়ে যে ব্যাংক ডাকাতি করেছে। ওর বাবা জানে ওর মেয়ে খুব ভালো, আর উনি ওকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে 3-4 জন মন্ত্রীকেও খুন করেছে। আমি বললাম, আর কিছু বলো না, আমি আর নিতে পারছি না। এরকম একটা খুনি পরিবারের কাছে আমাকে পাঠাচ্ছ? চিন্তা করেছ আমি কি বাঁচবো না মরবো? আম্মু বলল, মরবি না, আর মনে সবসময় সাহস রাখবি, তাহলেই কাজ হয়ে যাবে। আমি বললাম, আম্মু এটা আমি পারবো না, প্লিজ বাদ দাও। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুই না করবি। আচ্ছা, তোর মনে কি একটুও সাহস নাই? আমি কি ভীতু ছেলে জন্ম দিয়েছি? আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টার 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখন ওই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন, আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। এমন যদি করিস কখনো আমার নাতির মুখ দেখা হবে না, একটু চেষ্টাও তো করতে পারিস। আমি বললাম, এত করে যেহেতু বলছো তাহলে আমি রাজি। আম্মু বলল, চ্যালেঞ্জ নিতে শিখবি, ঝুঁকি নিতে শিখবি, না হলে জীবনে বড় কিছু হতে পারবি না। আমি বললাম, বুঝে গেছি আম্মু, তোমাকে আর বলতে হবে না। আম্মু বলল, তুই ওর সাথে কথা বলার চেষ্টা করবি। আমি বললাম, তার কাছেই তো মনে হয় যেতে পারবো না। আম্মু বলল, আগে ওর কাছে তোর বিশ্বাসযোগ্য হতে হবে, তাহলেই পারবি, আর আমার বিশ্বাস তুই সব পারবি। আর এই নে তোর আইডি কার্ড। আমি বললাম, এটা কি স্পেশাল করে তৈরি করা হয়েছে নাকি? আম্মু বলল, তোদের দেখেও কেউ চিনবে না, আর যিনি সিনিয়র অফিসার আছে ওনার কথা সবসময় মেনে চলবি, এটা আমার আদেশ। আর একটা কথা। আমি বললাম, বলো। আম্মু বলল, ওখানে গেলে ওর বাবা আগে তোদের পরীক্ষা নিবে। আমি বললাম, এটা কেন আবার? আম্মু বলল, আগে উনি দেখবেন তোরা ওনার মেয়ের জন্য যোগ্য কিনা। আমি বললাম, কেমন পরীক্ষা হতে পারে আম্মু? আম্মু বলল, মৃত্যুর মুখে রেখে উনি তোদের পরীক্ষা করবেন, শুধু একটু সাহস রাখবি। আমি বললাম, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি, আমি মরার জন্য তৈরি। সকালে রেডি হয়ে আম্মুর দেওয়া ঠিকানায় চলে গেলাম। দেখি 3 জন মেয়ে আর 1 জন ছেলে, আমার থেকে হয়তো কয়েক বছর বড় হবে। আমার মনে হয় তিনি সিনিয়র অফিসার। গিয়ে স্যালুট করলাম। অফিসার কাগজে কি জানি দেখে বলল, তোমার নাম রনি? আমি বললাম, জি স্যার, ম্যাম আমাকে পাঠিয়েছে। অফিসার বলল, গুড, মন দিয়ে তোমরা সবাই কাজ করবে। 2 জন ওর পাশে বডিগার্ড হয়ে থাকবে, আর 2 জন ওকে আড়াল থেকে ফলো করবে। ওর সাথে সবসময় বডিগার্ড হয়ে থাকবে তোমরা 2 জন। আমি আর আরেকজনের দিকে ইশারা করে বলল, তুমি। আমি বললাম, জি স্যার, এখন কি তাহলে আমরা যাব? অফিসার বলল, তোমাদের যে আলাদা পোশাক দেওয়া হয়েছে না, এর ভেতরে একটা করে ক্যামেরা ফিট করা আছে, তাই তোমরা যাই করো না কেন আমি সব দেখতে পারবো। আমি বললাম, বুঝে গেছি আমরা।
অফিসার বলল, আর তোমাদের সব পরীক্ষা করে যাচাই বাছাই করে আনা হয়েছে, তাই আর নতুন করে আমাকে কিছু বলতে হবে না আশা করি। এখন তোমরা দুইজন যাও, আর তোমরা দুইজন থাকো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আর একটা কথা। আমি বললাম, বলুন। অফিসার বলল, আমার অনুমতি ছাড়া কেউ এক পাও নড়বে না, যদিও তোমার সামনে বন্দুক থাকে। দেখতে পারতেছো তোমার দিকে গুলি আসছে। আমি যতক্ষণ পর্যন্ত বলবো না জায়গায় দাঁড়িয়ে থাকবে, মনে থাকবে তো? আমি বললাম, জি স্যার। আসি তাহলে। যেতে যেতে মেয়েটাকে বললাম, আচ্ছা তোমার নামটা কি জানতে পারি? মেয়েটা ইয়া বড় চশমা পরিষ্কার করতে করতে বলল, আমার নাম তাসলিমা। আমি বললাম, কোন থানা থেকে এসেছেন আপনি? মেয়েটা বলল, আপনার এত জেনে লাভ আছে, আমাদের যা কাজ দিয়েছে সেই দিকে নজর দেন। আমি বললাম, এটা আর কঠিন কাজ কি, আমি তো রোজই এসব কাজ করে থাকি, একটু চাপা মারলাম আর কি। মেয়েটা বলল, দেখা যাবে, ওখানে গিয়ে শুধু ভয় পাবেন না। আমি বললাম, দেখবেন আমাকেই ওরা ভয় পাবে। হঠাৎ করে আওয়াজ এলো, এই কোনো কথা হবে না, চুপচাপ যাও। আমি বললাম, কি ব্যাপার? আওয়াজ এলো কোথায় থেকে? মেয়েটা আমার কানে আঙ্গুল দিয়ে বলল, এখান থেকে। এখন তো বুঝতে পারছেন? এখন তো বুঝতে পেরেছেন? মনে মনে বললাম, বেটা দেখি আমাদের সব খবর রাখতেছে। ও, আমি তো মাঝে মাঝে ভুলেই যাই কি জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে গিয়ে পুলিশকে আমাদের আইডি কার্ড দেখাতেই ভেতরে যেতে দিল। মেয়েটা বলল, সাবধান, একদম ভয় পাবেন না, ভেতরে যে কোনো কিছু হতে পারে। আমি বললাম, ভয়? আর আমি কোনো ভয় পাই না। মেয়েটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখলো। দরজার কাছে পা রাখতেই একটা জ্যান্ত ছেলের মাথা আমার পায়ের নিচে পড়ল। আমার দুইটা পা রক্তে মাখামাখি হয়ে গেছে। আমার পাশে থাকা তাসলিমার হাত আমি শক্ত করে ধরলাম। সামনে তাকিয়ে দেখি দুইটা ছেলে মিলে মাথা আলাদা দেহটাকে একটা গামলার উপরে পা দিয়ে চেপে ধরে আছে। শুধু দেহটা এদিক সেদিক নড়তে লাগলো। এগুলো দেখে তো ভয়ে আমি কাঁপতে লাগলাম। আমি কোথায় এলাম? নিজের মৃত্যু তো এখন মনে হয় নিজের চোখের সামনে দেখছি। মেয়েটা বলল, এই আমার হাত ছাড়ুন। আমি বললাম, আমি তো আপনার হাত ধরি নাই। মেয়েটা বলল, এটা কি? তাকিয়ে দেখি সত্যি আমি ওর হাত ধরে আছি। আমি বললাম, সরি, আমি ভেবেছিলাম আপনি হয়তো ভয় পাবেন, পরে যদি অজ্ঞান হয়ে যান আমারই তো ক্ষতি হবে, এজন্য আমি আগে থেকে আপনাকে ধরে রেখেছি। যতই ভয় পাই না কেন এগুলো প্রকাশ করা যাবে না, না হলে ও আমাকে ভীতু ভাববে। মেয়েটা বলল, আপনাকে দেখে তো এমনটা মনে হয় না, যাক সামনে তাকিয়ে দেখেন কি হয় না হয়। আমি বললাম, এটাই বরং ভালো। এই তো একটা ছেলে আমার পেছনে দাঁড়িয়ে আছে। চট করে ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ভাই ওকে এভাবে মারছে কেন? ছেলেটা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোকেও এভাবে মারবে যদি বেশি কথা বলিস। আমি একটা মোচড় দিয়ে বললাম, তাসলিমা এমনটা কি সত্যি সত্যি হবে? অফিসার বলল, এই ছেলে এত ভয় পাচ্ছ কেন? আমি কি এখন তোমাকে যে এখানে পাঠিয়েছে ওনার কাছে অভিযোগ করব তোমার নামে? আমি আস্তে করে বললাম, সরি স্যার, আমি তো ওর সাথে মজা করছি, সামনে বড় বিপদ, এজন্য আগে একটু হেসে নেই। অফিসার বলল, চুপচাপ নিজের কাজ করো। তাসলিমা বলল, এখন হয়েছে? শুনেছো স্যার কি বলল? আমি আগে থেকেই বলেছি এত কথা বলবা না। আমি মনে মনে বললাম, আগে এখান থেকে বেঁচে ফিরি, তারপর স্যার আর তোর যদি 12টা না বাজাই আমার নাম রনি না, দেখে নিস। সবাই রক্ত জমানো গামলাটা নিয়ে পেছনের দিকে যেতে লাগলো। মেয়েটা বলল, এই চলো আমরাও দেখি কি করে। আমি বললাম, কাজ করতে এসেছি নাকি আমরা এখানে দর্শক, কিছুই তো বুঝতে পারছি না। তাসলিমা বলল, আজাইরা কথা বলা বন্ধ করো। পেছনে গিয়ে দেখি অনেক বড় একটা মাঠ, তবে এক কোনায় ভিড় জমে আছে। আমরা গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, তবে আমাদের থেকে কিছুটা উঁচুতে। মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, কাপড় দিয়ে চেহারা ঢাকা। রক্তের গামলাটা নিয়েই ওর উপর ঢেলে দিল। রক্ত দিয়ে মেয়েটার শরীর ভিজে একদম লাল হয়ে গেছে। এর একটু পরেই একটা ছেলে বড় একটা পাতিলে কি যেন এনে মেয়েটার উপর ঢেলে দিল। রক্ত পরিষ্কার হয়ে এখন মেয়েটার শরীর দুধে সাদা হয়ে গেছে। পরে পানি দিয়ে সব পরিষ্কার করে যেই মুখ থেকে কাপড় উঠিয়ে ফেললো, দেখে তো আমি সত্যিই ক্রাশ খেয়েছি। এত সুন্দর মেয়ে কি আজও এই পৃথিবীতে হতে পারে? আম্মু তো বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে বউ করতে, এখন তো এই মেয়েকে বউ করতে আমার খুব ইচ্ছে করছে। ঠোঁটের নিচে একটা তিল, সাথে উপরেও, দেখে তো একদম ঝাক্কাস লাগছে। আমার চোখের পাতা পড়ছে না। ওকে দেখে মনে হয় আমি আবার নতুন করে প্রেমে পড়েছি। ধুর, আবার নতুন কি? আমি কি আগে কখনো প্রেম করেছি যে নতুন করে প্রেমে পড়ব? এটা তো আমার প্রথম প্রেম হতে যাচ্ছে। এটা কার বাসা আমার তো ভালো করেই জানা আছে। কি সব চিন্তা করছি আমি, উল্টাপাল্টা এসব আর চিন্তা করা যাবে না। সাইড থেকে তাসলিমা আমাকে ডাকতেছে। আমি বললাম, কি হয়েছে? তাসলিমা বলল, এভাবে ওর দিকে তাকিয়ে আছো কেন? আমি বললাম, আমার প্রেমের ঘন্টা বেজে গেছে। তাসলিমা বলল, একটু আগে যে ছেলেটার মাথা কাটলো না? আমি বললাম, তো কি হয়েছে? তাসলিমা বলল, এই মেয়েকে লাভ লেটার দেওয়ার কারণে এই অবস্থা করেছে। আমি চোখ তাড়া করে বললাম, কি? তাসলিমা বলল, আর ছেলেটা আমাদের এখানে যিনি নতুন এমপি হয়েছে তারই ছেলে। আমি মনে মনে বললাম, আমাকে কেউ বাঁচা, না হলে আমি এখানেই মারা যেতে পারি।
কোন জায়গায় আম্মু আমাকে পাঠিয়ে দিল। তবুও মনের ভয় দূর করতে বললাম, তাহলে এই মেয়েটাকে যার জন্য এত কিছু করছে সবাই? তাসলিমা বলল, যাকে আমরা প্রোটেকশন করতে এসেছি তিনি আমাদের দেশের একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী রিয়া ম্যাম। আমি মনে মনে বললাম, এই রে খাইছে, আম্মু ওকে বউ করতে বলেছে আমাকে। এখানেই কি ভয়ঙ্কর, ওর কাছে গেলে তো আমার জীবন নিয়ে টানাটানিও হতে পারে। যা হবার পরে হবে, সামনে যা আছে তারই চিন্তা করি। আর আমি কেন হুদায় ভয় পাচ্ছি? তাসলিমা বলল, এই আমি কিন্তু এখন স্যারের কাছে কমপ্লেন করব। আমি বললাম, আরে আমি তো কাজের চিন্তা করছি, ওকে কিভাবে রক্ষা করতে হয় তারই। মাইক দিয়ে এখানে সবাইকে আসতে বলা হয়েছে, কি জানি এখন এখানে কি করে। আমি বললাম, আচ্ছা তোর কি মরার ভয় করে না? তাসলিমা বলল, তোরে যে আমি নিজের হাতে কখন মেরে ফেলি বলতে পারি না, এত কথা বলিস কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারিস না? আমি বললাম, আমরা যেই কাজে এসেছি সেটা কখন হবে? তাসলিমা বলল, ওর বাবার সাথে কথা হবে আমাদের, আগে এগুলো শেষ হতে দে। আমি বললাম, আমার না একটু ক্ষুধা পেয়েছে, সাথে কিছু এনেছিস খাবার মতো? ও আমার দিকে রক্তলাল চোখে তাকিয়ে ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে বলল, নে এইটা খা, খেয়ে মরে যা, না হলে আমাকে মেরে ফেল তুই। আমি একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। আচ্ছা চকলেট তো খায় ছোটরা, তুই কি? তাসলিমা বলল, স্যার ওকে বলেন মুখ বন্ধ রাখতে, না হলে ওকে আমি। অফিসার বলল, ওর কথা শুনে একটু বিনোদন লাগছে, থাক ওর মতো ও কথা বলুক, যদি নিজের কাজ ঠিকমতো না করে তাহলে ওরাই ওকে ইনকাউন্টার করে দিবে। আমি বললাম, স্যার আমাকে এত ভীতু ভাববেন না, আমার কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া আছে। অফিসার বলল, এই পোলা তুই চলে আয়, তোকে লাগবে না। আমি বললাম, সরি স্যার, আর হবে না। মনে মনে ভাবলাম, না ফাজলামু একটু বেশি হয়ে যাচ্ছে, এখন একটু চুপ থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বোনের মৃত্যু গল্পের 7 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।